আজকে হচ্ছে জুলাইয়ের 6 তারিখ আর এখন বাজে সন্ধ্যা 7:30। সন্ধ্যা রাত রাত হয়ে গেছে, 7:30 বাজে। ঘন্টাখানেক আগে আমার কাজ কমপ্লিট হলো। আজকে শ্যুট ছিল, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আজকে হালদি শ্যুট ছিল, সেই কারণে ওরকম করে ডেকোরেশন করা হয়েছিল, আর অনেক কিছু করা হয়েছিল। তো শ্যুট ডান, স্টুডেন্ট চলে গেছে, মডেল চলে গেছে, আমি বসে বসে ছবিগুলো দেখছিলাম আর তোমাদের কমেন্টসগুলো দেখছিলাম। কালকের ভিডিওতে যে কমেন্টসগুলো তোমরা করেছো, সত্যি আমি যে কথাগুলো বলেছি, মানে 90% মেয়েদের দেখছি সেম প্রবলেম। তোমরা অনেক কমেন্টই করলে, আমার বেশ ভালো লেগেছে। অনেকে দু একটা নেগেটিভ কমেন্ট, নেগেটিভ বলবো না, তার চিন্তাধারায় যে চিন্তা ভাবনায় যেগুলো এসেছে সেগুলো লিখেছে। আমি কারোর কমেন্টই খারাপ বলছি না, নেগেটিভ পজিটিভ বলছি না, বাট এটা আমি বলছি যে মিল আছে, যে একই প্রবলেম অনেকের, সত্যিই তাই। আর দীপ্তকে নিয়ে কি বলবো, দীপ্ত ছেলেটা সত্যিই খারাপ না। মানে আমরা ছোট থেকে যে এরকম করে মানুষ হই, আমাদের যেভাবে মানুষ করা হয়, আমরা যে পরিবেশে গড়ে উঠি, সেই রকমভাবেই তো আমরা বড় হয়ে চলাফেরা করি। এবার অনেকে কি হয়, আমরা ছোট থেকে যখন বড় হচ্ছি তখন ফ্যামিলির থেকে আমরা যেগুলো শিখে আসছি সেগুলো নিই, বন্ধু বান্ধবদের সাথে মিশতে গিয়ে আমরা কিছু কিছু শিখি, সেগুলো আমরা নিই। আরও চারিপাশের আমরা মানুষের সাথে মিশতে মিশতে যেগুলো শিখি সেখান থেকে নিই, আমাদের নিজেদের কিছু আছে সেগুলো থেকেও আমরা নিই। মানে সব কিছু নিয়ে বুঝে তারপর আমরা পরবর্তী মানে আমরা তৈরি হই আর কি। আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো দীপ্ত একটু চাপা স্বভাব টাইপের না, আমি বলছি না ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমার কথাটা এখানেই, আমি ওকে বলি বারবার যে তুমি যে আমাকে ভালোবাসো, তুমি আমাকে বোঝো। আমি ওকে এরকমভাবেও বুঝিয়েছি, তোমরা জানো, যে তুমি একটা গাছ বাড়িতে ভালোবেসে নিয়ে আসলে, সেই গাছটা নিয়ে আসলে তুমি কি করবে, গাছটার যত্ন করবে, গাছটাকে জল দেবে, ঠিক টাইম মতো রোদ দেখাবে, কতটা পরিমাণ রোদে রাখতে হবে, কতটা পরিমাণ ছায়ায় রাখতে হবে, তোমাকে বুঝতে হবে। তো তবেই না গাছটা মানে যত্ন করলে সেইভাবে বড় হয়ে উঠবে, তরতাজা থাকবে। আর যদি সেরকম যত্ন না নাও তাহলে গাছটা একদিন মরে যাবে। তো সম্পর্কটা জাস্ট লাইক একদম সেম, আমি এরকম করে ওকে বুঝিয়েছি, কিন্তু ওর মনের মধ্যে সেটা নেই। আর আমি একটা ভিডিওতে, মানে গত ভিডিওতে বলেছিলাম ব্যাক ডেটেড, সেটা নিয়ে একজন একটা বাজে কমেন্ট করেছে, মানে খারাপ কমেন্ট। তো দেখো, ব্যাক ডেটেড নিয়ে আমার সমস্যা নেই, আর ও সত্যিই ব্যাক ডেটেড। আমি কেন বলছি, ওর আমি ভিডিও করছি ইউটিউবে 5 বছর ধরে, মোটামুটি 4-5 বছর হয়ে গেল। ও আমি ওর সাথে, আমার সাথে ওর পরিচয় হওয়ার আগ পর্যন্ত জানতো না যে সোশ্যাল মিডিয়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সবগুলোতে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়। ওর কোনো ধারণা ছিল না। ও প্রথম প্রথম ভাবতো আমি হয়তো নর্মালি ভিডিও বানাই আমার শখে। পরে যখন জানতে পারলো যে না, আমি ভিডিও বানিয়ে টাকা ইনকাম করি, তখনও বুঝতে পারলো আচ্ছা এইরকম ব্যাপার। তার আগের পর্যন্ত জানতো না যে এত কিছু হয় সোশ্যাল মিডিয়াতে। মানে ও ফোন সম্বন্ধে অনেক কিছু জানে না। হোয়াটসঅ্যাপে, মানে ফোনে যে আমাদের হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যে স্টেটাস থাকে, স্টেটাসটা কি ও সেটা জানতো না, আমি ওকে শিখিয়েছি। আমি এমন অনেক কিছু আছে যেটা আমি ওকে শিখিয়েছি। তো মাঝে মধ্যে ওর এই ইনোসেন্সগুলো বেশ আমার ভাল লাগে, যে না এখনও এরকম আছে মানুষ। একটা কথা কি বলো তো, আমার একটা দিদিই বলবো, আমার সে সাবস্ক্রাইবার কম দিদি, তার সাথে আমার কালকে মেসেঞ্জারে কথা হচ্ছিল। তো সে একটা কথা বললো আমাকে, যে ছেলেরা মা লাগা হয়, যে মেয়েরা মা লাগা হয়, তারা একটু অন্যরকম হয়। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে ওরা চাইলেও কিছু করতে পারে না, বা মানে কি কি বলবো, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে বলতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, ও ছোট থেকে যেরকমভাবে মানুষ হয়েছে ও এরকম ফ্লোতেই আছে, মানে ও এদিক সেদিক যায়নি। তবে কিছু কিছু জিনিস ওর আমার ভাল লেগেছে, মানে ভাল লেগেছে বলতে একটা টাইমে না ও অনেক এগিয়ে ছিল। সে প্রায় 2011-12 সালের কথা, তখন আমরা চুল স্ট্রেটনিং কি সেটা আমরা বুঝতাম না। সেই টাইমে ও চুল স্ট্রেটনিং করেছে। ওর বড্ড কার্লি হেয়ার ছিল, ও তো ওর ইচ্ছে ছিল ওর হেয়ার একদম স্ট্রেট হবে, ও বাইক চালাবে আর ফুরফুর করে চুলগুলো উড়বে। সেই কারণে সেই টাইমে ও চুল স্ট্রেট করেছিল। তারপরে ট্যাটু বানিয়েছিল সে বহু বছর আগে,
যখন হয়তো মানুষ অতটাও ট্যাটুর প্রচলন ছিল না। তো ওই সব কথা যখন আমাকে বলে তখন ভাবি যে তুমি এতটা যখন সবার থেকে অ্যাডভান্স ছিলে, তো এত পিছিয়ে গেলে কী করে? এমন অনেক কিছু আছে যেটা আমরা পরে জেনেছি, ও আগে জেনেছে, বাট ও মাঝখান থেকে জানি না কী করে কি পিছিয়ে গেছে, বাট এতটাই পিছিয়ে গেছে যে ওখান থেকে আমাকে টেনে তুলে 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 নিয়ে আসতে হচ্ছে, যেটা আমার পক্ষে মাঝে মধ্যে অসম্ভবও হয়ে যায়। তো আমি এই যে ফ্রিল্যান্সিং কাজ করি, ভিডিও বানাই, মেকআপের কাজ করি, আমার দুটো কাজই আমার ভীষণ পছন্দের কাজ, আমি করতে ভীষণ ভালোবাসি। আর ইচ্ছে করলেই আমি ছুটি নিতে পারি আমার কাছ থেকে, আমার এটা কোনো চাপ হয় না। তো এই সব দেখে দীপ্তর ইচ্ছে হয়েছিল যে আমার মতো ফ্রিল্যান্সিং করবে। তো আমি তো ভিডিও বানাই আর ও তো ঘুরতে ভালোবাসে, তো ও আমাকে বললো যে দুটোর কম্বিনেশন করলে কেমন হয়। আমি ঘুরতে ভালোবাসি, তুমি আমার সাথে ঘুরবে, তুমি ঘুরে ঘুরে ভিডিও বানাবে। আমি বললাম খুব ভালো একটা ব্যাপার। তোমরা জানো একটা নতুন আমাদের চ্যানেল আছে, তো আমি ওই চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেলকে দাঁড় করানোটা, মোটামুটি চ্যানেল দাঁড়িয়ে গেছে বলতে পারো, মানে তোমরা ছিলে বলেই চ্যানেলটা এত তাড়াতাড়ি দাঁড়িয়েছে। জাস্ট এক সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, মনিটাইজেশন অন হয়ে গেছে 2 মাসের মধ্যে। সব কিছু আমি করে দিয়েছি, এভরিথিং, সব কিছু আমি করেছি। ভিডিও করা থেকে শুরু করে ভিডিও এডিট করা। আমাকে দীপ্ত বলেছিল যে ঠিক আছে তুমি এটা করে দাও, তাহলে আমি এখান থেকে মানে আমি গেলে ভিডিও বানাতে পারবো। এবার সব কিছু করে দেওয়া হলো, চ্যানেলটা মোটামুটি বলতে পারো আমি দাঁড় করিয়ে দিয়েছি। এখন শুধু জাস্ট ভিডিও আপলোড করতে হবে, ভিউজ হবে আর ডলার ঢুকবে। অলরেডি আমাদের অ্যাকাউন্টে ডলার ঢুকতে শুরু করে দিয়েছিল। তো এত কিছু করে দেওয়ার পরেও ওনার বক্তব্য আমি ওনার সাথে ঘুরতে যাইনি, তাই ওনার ভিডিও করা হয়নি। এবার তোমরা বলো আমার কি সব সময় পসিবল হবে? এই যে এটা কি মাস, জুলাই মাস, আমার 2027 জানুয়ারি মাস পর্যন্ত আমার অলরেডি বুকিং হয়ে গেছে। তো এইরকম করে তো হুটহাট করে আমি কোথাও যেতে পারবো না। আবার এখানে আমি থাকলে হুটহাট করে কাজও চলে আসে আমার। এবার একটা কাজ ছাড়া মানে আমার কাছে মানে কি বলবো, বিশাল একটা ব্যাপার। এবার এমনটা নয় যে সবসময় আমি কাজ ধরি, কাজ ছাড়িও নি। সময় বুঝে সুযোগ বুঝে আমি কাজ ছাড়ি। এই যে আমরা সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, সেই মুহূর্তে সেই টাইমটা আমি কিন্তু কোনো কাজ ধরিনি, এসেছিলো আমি ধরিনি, কারণ জানি যে সব সময় কাজ করলে হবে না, একটু সময় দিতে হবে নিজের মানুষকে, সেই কারণে আমি কাজ ধরিনি। তো আমি ওকে বললাম যে তুমি একা একা ঘুরতে যাও, একা একা ঘুরে ভিডিও বানাও, আমি বাড়ি আসার পর আমি তোমাকে এডিট করে দেবো। ও তাতেও নারাজ, ওর লজ্জা লাগে ভিডিও বানাতে। বুঝতে পারছি প্রথম আমারও লজ্জা লাগতো, কিন্তু বানাতে তো হবে, না বানালে কি করে হবে? আমি তো শুরু করে দিয়েছি একটা জিনিস, এবার শেষটা তো তোমাকে মানে কন্টিনিউ সেটা তো ধরে থাকতে হবে তোমাকে। ওর চ্যানেলে ওই কটা দিন মানে চ্যানেল দাঁড় করাতে গিয়ে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। ওর চ্যানেলে ভিডিও মানে কন্টিনিউ ভিডিও দেওয়া, ভিডিও এডিট করা। এবার আমরা ধরো একটা ট্যুর করছি, 3 দিনের ধরো ট্যুর, সেখানে শুধু কন্টিনিউ ভিডিও করা হচ্ছে, শ্যুট, এডিট কিন্তু হচ্ছে না। এডিটটা কি হচ্ছে, 3 দিন পর যখন বাড়ি আসছি, বাড়ি এসে রেস্ট নিতেই তো 2 দিন লেগে যায়, তারপরে গিয়ে ভিডিওটা আমি এডিট করি। তার মানে ঘুরতে গিয়ে আমার চ্যানেলে ভিডিও নেই, বাড়িতে এসে রেস্ট করতে গিয়ে আমার চ্যানেলে ভিডিও নেই, বাড়িতে এসে রেস্ট করে ওর চ্যানেলের জন্য ভিডিও এডিট করতে গিয়ে আমার চ্যানেলে ভিডিও নেই। তাহলে তোমরা বলো, আমার চ্যানেলটাও তো চ্যানেল। আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি আমার চ্যানেলেই ভিডিওটা বানাও, যা পয়সা হবে আমরা অর্ধেক করে নেবো। তো ও বললো যে না, ও আমার নিজের একটা চ্যানেল লাগবে। তো কি আর করবো। হ্যাঁ, কালকে ভিডিওটা শেষ করা হয়েছিল না, মানে অনেক কিছু মাথায় ছিল না, এখন মাথায় এসেছে। মানে তোমাদের কমেন্টগুলো তো আমি দেখছিলাম, কাল থেকে কমেন্টসগুলো দেখছি, তো দেখতে দেখতে আরও কথা কিছু আমার মাথায় আসলো, তাই ভাবলাম যে এই কথাগুলো বলেই ভিডিওটা আমি শেষ করি। অ্যাকচুয়ালি ভিডিওতে দেখলাম বেশিরভাগই তোমরা দীপ্তকে খারাপ বলেছো। আমি যেভাবে বলেছি বলাটা স্বাভাবিক, যে আমি এখানে একটু ওর হয়ে ওকে প্রোটেক্ট করবো। সেটা হচ্ছে যতই হোক আমার হাজব্যান্ড, 2 বছর ধরে একসাথে আছি। তো মেইন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে দেখো ও খারাপ নয়। ওই যে তোমাদের কিছুক্ষণ আগে বললাম না যে ওই যে আমরা যে পরিবেশে বড় হয়ে উঠি, আমরা সব কিছু নিয়ে বড় হয়ে উঠি, তো ও ওই মানে বাড়ি থেকে যেটুকু পেয়েছে সেটুকু নিয়েই এখন পর্যন্ত আছে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো সেটার থেকে আমাকে ওকে বের করতে হবে, চেষ্টা করবো বের করার। তোমরা অনেকে বলেছো ছেড়ে বেরিয়ে এসো, দেখো ছেড়ে বেরিয়ে আসলে বেরিয়ে আসা যায়। আমি না
আমার যখন এই বিয়েটা হচ্ছিল না তখন আমি সবাই যখন আমাকে তাদের সংসারের গল্প শোনাতো তাদের প্রবলেমের কথা শোনাতো, তখন বলতাম দূর এইসব কেন সহ্য করিস, বেরিয়ে আয়, এরকম একটা ব্যাপার, বা বেরিয়ে এসো। তো মুখে যতটা বলা সহজ, কাজে করা অতটা সহজ নয়, বুঝলে? আমি তোমাদেরকে আগের ভিডিওতে যে প্রবলেম যেটুকু বলেছি না পুরো ভিডিওটাতে, সেটা আমার লাইফের লাস্ট 2 বছরের ঘটে যাওয়ার 20%, 30% আমি তোমাদের বলেছি, বাকি 70% আমি তোমাদের বলিনি। তোমরা ওগুলো নিতে পারবে না। তো তোমরা এই 30% শুনে এত কমেন্ট করছো, 70% শুনলে কি করবে আমি সত্যিই জানি না। তবে সব মানুষ তো সমান হয় না। এবার কি বলো তো, দীপ্তকে নিয়ে আমি দুটো কথা বলি, কারণ আগে তো বললাম ওর মেন্টালিটিটা কীরকম, তোমরা হয়তো বুঝতে পেরেছো। ও এক্সপ্রেসিভ নয়, ও কোনো কিছুই করতে পারে না, মানে বলতে পারে না। তারপর ওর পাস্ট লাইফে যা প্রবলেম ছিল সেগুলো এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। তো সেই প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে এখন সব দিক থেকে, ফিনান্সিয়ালির দিক থেকেও, সব কিছু দিক থেকে আমাকে ফেস করতে হচ্ছে। তো তোমরা অনেকে বলছো না যে ওই ছেড়ে দিয়ে চলে এসো, তুমি তো ইন্ডিপেন্ডেন্ট, তোমার কিসের প্রবলেম, তুমি একাই সব কিছু করতে পারবে। হ্যাঁ, আমি সত্যিই একা সব কিছু করতে পারবো। আমি যতদিন থেকে ইনকাম করতে শিখেছি আজ পর্যন্ত আমার খরচা কাউকে চালাতে হয় না, এটা আমি প্রাউডলি বলি, আর এটার জন্য আমার ভীষণ প্রাউড ফিল হয়। এই যে এত কেনাকাটি, এত কিছু শপিং, এত এই সেই যা কিছু দেখো সব আমি করি, এটা আমার প্রাউড ফিল হয়। তো আমি চাইলে একা থাকতে পারি, চাইলে ওকে ছেড়ে চলে আসতে পারি, কিন্তু ওই যে একটা মানুষের সাথে এত বছর ধরে আছি, এই 2 বছর ধরে, তো একটু হলেও তো ইমোশন কোথাও না কোথাও গিয়ে আটকে যাই আর কি। ঝামেলা হলো, মেন্টালি অ্যাটাচমেন্ট কিছুটা হলেও হয়েছে, তো সেইখান থেকে না আমি খুব ইমোশনাল। তো সেইখান থেকে পরে মানে কি হয়, দীপ্তর সাথে আমার সেই লেভেলের ঝামেলা হচ্ছে, ঝামেলা হওয়ার পর ও ধরো কান্না শুরু করে দিল, ইমোশনাল হয়ে পড়লো, তখন আমি গলে যাই। তখন আমাকে বাজে কথা বললো, যাই মানে যা ইচ্ছা আমাদের মধ্যে হয়ে গেল, তখন ওর ইমোশনটুকু দেখে আমি সত্যিই গলে যাই। তখন মনে হয় যে ঠিক আছে, ও তো মানুষ, ওর কথা আমাকে একটু ভাবতে হবে। কিন্তু যখন পার্সোনালি আমি শুধু আমার কথা ভাবি, তখন মনে হয় যে আমি কি এমন দোষ করেছিলাম যে আমাকে এত, মানে আমি প্রিয় মানুষটার কাছ থেকে যেগুলো পাওয়ার দরকার সেগুলো আমি পাচ্ছি না। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। বাবার বেশিরভাগ মানুষের দেখবে, প্রিয় মানুষ হোক, তার বাবা হোক, মা হোক, কোনো অকেশনের টাইমে, এটা আমার বলতে সত্যি কষ্ট লাগে, টাইমে ধরো শপিং করতে গেলে, মানে যার সাথে শপিং করতে যাই সে বলে যে তোর পছন্দ মতো তোর যা ইচ্ছে কেন, সব পে আমি করবো, অসুবিধে নেই। এখন পর্যন্ত এই কথাটা আমি কারোর মুখ থেকে শুনতে পাইনি। ধরো কোনো পুজোর সময়, জন্মদিন, যাই হোক, আমাকে হাতে গুনে কিছু টাকা দেওয়া হয়, সামান্য কিছু টাকা, সেটাতে বলে ঠিক আছে এটা দিয়ে তুমি তোমার জন্য পুজোর জন্য কিছু কিনে নিও। কিন্তু সেই অ্যামাউন্টটুকু যেটা দেয়, আমি বলছি না যে দেয় ভালোবেসে দেয়, যেটুকু দেয় অনেক বেশি আমার কাছে, বাট ওই যে আমি হয়তো বোঝাতে পারছি তোমাদের, মানে ওই যে ব্যাপারটা যে না আমাকে কেউ বলুক যে চলো তোমাকে আজকে তোমার ইচ্ছে মতো শপিং করাবো, ইচ্ছে মতো ঘোরাবো, ইচ্ছে মতো খাওয়াবো, সব কিছু, এইটা এখন পর্যন্ত আমি কারোর কাছ থেকে পাইনি। তো এই ব্যাপারটা কষ্ট হয়, কিন্তু আমি চাইলেই পারি, কিন্তু ওই যে প্রিয় মানুষটা বলা বা কাছের মানুষটা বলা, এই ব্যাপারটা ভীষণ মিস করি, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন যেই সিচুয়েশনে আমরা আছি, দীপ্ত যে সিচুয়েশনে আছে, মানে আমাকে দীপ্তকে টেনে তুলতে হবে, টেনে তুলে কাঁধে নিয়ে ঝোলার মতো করে ঝুলতে ঝুলতে আমাদের লাইফটা কাটাতে হবে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, চেষ্টা করি কতদূর কি করতে পারি। আর আমাদের তো সামনে পুরী যাওয়ার প্ল্যান হচ্ছে, তো দেখি কি করা যায় না করা যায়, এখনো ভাবিনি, এই হচ্ছে ব্যাপার।